ড্রেস সেল করে, জামা সেল করে, শাড়ি সেল করে, অনেক কষ্ট করে আমার ছেলের দুধের টাকা জোগাড় করতাম। বাচ্চার বাবার নামে নারী ও শিশু নির্যাতনের মামলা ছিল, পারিবারিক আদালতের মামলা ছিল, জিআর মামলা ছিল, সিআর মামলা ছিল। কখনো একটা বারের জন্য ফোন দিয়ে জিজ্ঞেস করিনি যে বাচ্চার খরচ দিচ্ছ না কেন, বা আমি আমার সন্তানের জন্য ভরণ পোষণের জন্য, ন্যায় বিচারের জন্য কোর্টে গিয়েছি। আমার মতো বাবার সে আদর থেকেও বঞ্চিত হয়ে গেল। আমার নাম হচ্ছে নাজিয়া আহমেদ, আমার দেশের বাড়ি হচ্ছে বরিশাল। আমার একটা বিজনেস আছে, ড্রেসের বিজনেস, যেটা হচ্ছে আমার পেজটা নাম হচ্ছে নাজিয়াস ক্রিয়েশন। 2018 সাল থেকে আমি এই বুটিকটা শুরু করেছি, তো এখনও বুটিকটা রানিং আছে এই তো। আর আমি হচ্ছি মানে আকিজ পরিবারের পুত্রবধূ ছিলাম, এখন আমার বাচ্চা হচ্ছে তাদের মানে অংশীদার। আমি এখন পাস্ট, বাট আমার বাচ্চা ওনাদের পরিবারের একজন সদস্য। আচ্ছা, আমরা যেমনটা জানতে পারলাম যে আপনার একটি পারিবারিক স্ট্রাগলের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন, তো সেখান থেকে মানে আমরা কিছু আপনার কাছ থেকে তথ্য জানতে চাই যে মানে আপনি যে আপনার সন্তানের ভরণ পোষণের বিষয়টি নিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা দেখছি যে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি দাবি জানাচ্ছেন আপনার এক্সের কাছে, তো এই বিষয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আমি তো 2020 সাল থেকেই মানে আপনারা জানেন যে 2020 সাল থেকেই আমি আমার সন্তানকে একাই লালন পালন করতেছি। 2020 সালে জানুয়ারি মাসের 12 তারিখে আমাকে ডিভোর্স লেটার পাঠানো হয়, এবং তখন আমার ছেলের বয়স ছিল মাত্র 1.5 বছর। তো তখন থেকে এখন পর্যন্ত আমি আমার ছেলেকে নিয়ে সংগ্রাম করে আসতেছি, এবং অনেকেরই ভাই একটু ছোট করে বলবো, অনেকেরই ভুল ধারণা যে বাচ্চার বাবা খরচ সবসময় দিয়ে আসছে। না, 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত আমি বাচ্চাকে একা মানুষ করেছি। নাজিয়াস ক্রিয়েশন পেজ থেকে আমি আর্ন করে মাসে 3 লাখ টাকা আর্ন করতাম। ড্রেস সেল করে, জামা সেল করে, শাড়ি সেল করে, অনেক কষ্ট করে, মেলা করে আমি আমার ছেলের দুধের টাকা জোগাড় করতাম, বাসা খরচ করতাম। এবং যে আমার বাচ্চার বাবার নামে নারী ও শিশু নির্যাতনের মামলা ছিল, পারিবারিক আদালতের মামলা ছিল, জিআর মামলা ছিল, সিআর মামলা ছিল। সো ওইগুলো চালাতাম। যখন লাস্টে দেখলাম যে ঢাকা আসলে করোনার পরে আমার থাকাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ করোনার সময় সবার বিজনেস খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, যার দরুন আমি বরিশাল চলে গিয়েছিলাম আমার মার বাড়িতে। তো ওখানে থেকে আমার অনলাইন বিজনেসটা চালু ছিল, ওখান থেকেও আমি লাইভ করতাম, ড্রেস সেল করতাম, বরিশাল থেকে পার্সেলগুলো দিতাম। তো আমি কিন্তু 2020 সাল থেকে 23 সাল পর্যন্ত ওর বাবাকে কখনো একটা বারের জন্য ফোন দিয়ে জিজ্ঞেস করিনি যে বাচ্চার খরচ দিচ্ছ না কেন, বা কত টাকা দিবা, বা কি। ওনার সাথে আমার টোটালি কোনো যোগাযোগই ছিল না, কারণ আমার কথা হচ্ছে যে আমি কোর্টে লড়ছি, ওখান থেকে এটা ডিসাইড হয়ে গেলে ওখান থেকেই হবে। এবং আমি আমার সন্তানের জন্য ভরণ পোষণের জন্য, ন্যায় বিচারের জন্য কোর্টে গিয়েছি। সো আইনকে আমি অনেক সম্মান করি, যে আমি আসলে কখনোই আনস্যাটিসফাইড হই নাই। তারা এত বড় গ্রুপ, অনেক কিছু হতে পারতো, কিন্তু আমার সাথে হয় না আলহামদুলিল্লাহ। যখন নারী ও শিশু নির্যাতনের মামলা যখন আমাদেরকে সাক্ষী দিতে বলল প্রমাণ সহকারে, তখন ওনার পিএস তন্ময় উনি আমার সাথে যোগাযোগ করেন বরিশালে। যোগাযোগ করে উনি আমাকে বলেন, ম্যাম আপনি এবং স্যার এক জায়গায় বসে সমস্যাটা সমাধান করেন। আপনাদের ভিতরে এই যে ডিভোর্স, এই যে বাচ্চা আপনার কাছে, এবং এই যে গণ্ডগোলটা যারা সৃষ্টি করছে তারা ভালো আছে, যারা গণ্ডগোল করে খালাস, আপনি বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করতেছেন। সো মামলাটা যদি আপনি তুলে ফেলেন, স্যার একটু ব্যবসায় মনোযোগ দিতে পারে। স্যার তো মামলাগুলো হাজিরা দিতে দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, উকিল অনেক টাকা খাচ্ছে, 12-13 লাখ টাকা খাচ্ছে, এই টাকাটা আপনি নেন, মোহাম্মদকে নিয়ে আপনি ভালো থাকেন। তো তখন আমি বললাম যে আপনার স্যার তো এই যে 2020 সাল থেকে 23 পর্যন্ত কখনো আমার একটা খোঁজও নেয়নি, বাচ্চাটা দুধের কৌটা লাগবে সেটাও আপনার কখনো সে দেয় নাই। তো বললো যে আপনি তো জানেন যে স্যার তার বাবার আন্ডারে থাকে, বাবার ইয়াতে। তো আমি বললাম যে 2020 সালে 12ই জানুয়ারি ডিভোর্স হয়েছে, 2020 এপ্রিল মাসে সে মারা গেছেন। তো তারপরে তো উনি এমডি, তারপর তো উনি যোগাযোগ করতে পারতেন বাচ্চার জন্য, যে এতটুকু একটা বাচ্চা ফেলে আসছি, মা কি করতেছে কিভাবে। এবং ওরা তো জানে আমি লাইভ করি, আমাকে দেখেন পেজে।
তো কখনো তো যোগাযোগ করেন না। এখন মামলা তোলার জন্য যে যোগাযোগ করেন, আপনারা যে আবার এটা ঠিক মতো দিবেন তার গ্যারান্টি কী? বলছে ম্যাম আপনি স্যারকে 100% বিশ্বাস করতে পারেন, তার ছেলে সে কি ফেলে দিবে? আপনি বরিশালে থেকে ঢাকা আসেন, আমরা বাসা করে দেই, একটা আপনাকে গাড়ি কিনে দেওয়া হবে, বাচ্চার স্কুলে স্যার ভর্তি করে দিবে, এবং আপনাদেরকে বাসার যে খরচ 12 লাখ টাকা দিবে স্যার, যেটা কোর্টে দিত সেটাই আপনি নেবেন। আপনি মোহাম্মদকে নিয়ে ভালো থাকেন ম্যাম, মোহাম্মদ একটা সুন্দর লাইফ পাবে, আপনি মামলাটা তোলেন, আপনি বরিশাল থেকে আমরা আনার আপনার ব্যবস্থা করি। তখন আমি আমার আম্মার সাথে যোগাযোগ করলাম, যেহেতু আমার বাবা মারা গেছেন, আমার কোনো ভাই বোন নাই, আমি আমার আম্মা, আমরা দুজনই শুধু পরিবার। তো আমার আম্মা বললো যে থাক, যত মানে জিনিসটা নোংরা হবে তত খারাপ হবে, থাক বাচ্চার জন্য তুমি, যেহেতু ওরা নিচ থেকে ফোন করছে তোমাকে একটা ভালো প্রপোজ দিছে, ঠিক আছে তুমি মামলাটা তুলে ফেলো, বাচ্চাকে নিয়ে ঢাকা যাও, পড়াশোনা করাও, বাচ্চাটাকে বড় করো, ঠিক আছে? তোমার যতটুকু বরিশালে বাড়ি আছে, এই বাড়ি বিল্ডিং আরও করলে ছেলের, একটা মানুষের কতটুকু লাগে ভাইয়া খরচ বলেন? আপনি বাঁচবেন কতদিন? একটা মানুষের গড় আয়ু তো 60 বছর। এই 60 বছরের মানে আমরা দুনিয়াতে থাকি কত কিছু করে ফেলি, তাই না? তো আমার আম্মা এটা বলার পরে আমি তখন মামলাগুলো একে একে তোলা শুরু করলাম, কারণ মামলার থেকে একটা প্রসেসিং আছে, ডেট পরে সেখানে যেতে হয়, জাজ জিজ্ঞেস করে কেন মামলা তুলে, তোমার কোনো প্রেশার ক্রিয়েট করছে কি না। তো এরা প্রেশারটা তো ওইভাবে দিয়েছে যে ম্যাম খরচ দিব, আপনি বাংলাটা তুলেন। তারপর আচ্ছা, আমি আপনার কাছে একটু প্রশ্ন করি, বাংলাদেশের সুনামধন্য একটি প্রতিষ্ঠান, জি, যে গ্রুপ অফ কোম্পানি, যার যে প্রতিষ্ঠানের এমডির স্ত্রী হিসাবে আপনি যে সন্তান নিয়ে আপনার ভরণ পোষণের জন্য মানে রাস্তায় নামতে হচ্ছে, বা এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাকে প্রতিনিয়ত মানে হাজির হতে হচ্ছে, এটা কেন? এটা হচ্ছে ভাইয়া, ওই যে বললাম যে আমাকে ঢাকা যখন আনলো ওরাই বাসা করে দিয়েছে, তারপর আমি পর্যায়ক্রমে একটা একটা করে মামলা তুললাম। যতক্ষণ মামলাগুলোর ডেট ছিল ততদিন পর্যন্ত তারা ঠিকঠাক মতো খরচ দিছে। বাচ্চার অসুস্থতার সময়, আমার অসুস্থতার সময়, এগুলো তো বলেই আনছে, নাহলে তার আমি আসতাম না। কারণ আমি মাসে 3 লাখ টাকা আর্ন করি, তো আমার তো বরিশালে আমি খুব ভালোই তো ছিলাম। তো যখন বাচ্চাকে আরও ভালো স্কুলে পড়াতে পারবো, ভালো একটু ও লাইফ লিড করবে, মফিসল শহর থেকে আরও ভালো জীবন পাবে, এটা প্রত্যেকটা মাই চিন্তা করবে তার সন্তানের জন্য, যে আচ্ছা ঠিক আছে আমার যেটা হয়েছে বাচ্চাটা ভালো থাকুক, এর জন্যই তো আসা। তো এটা আসার পর থেকে এই যে মামলাগুলো তোলার পরে, যেই তোলা সব শেষ হয়ে গেল, এরপরে এদের গেম চেঞ্জ। এরপরে হচ্ছে কি, আমার কোনো কিছু লাগলে ফোন করতে হবে পিয়নকে, পিয়ন আমাকে বিকাশ নাম্বার চাবে। বিকাশ নাম্বার দেওয়ার পরে, যেমন হসপিটালে এভারকেয়ারে যখন যাই, আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপে প্রমাণ দিতে পারবো যে 2 ঘন্টা আমি দাঁড়ায় রয়েছি একটা বিলের জন্য। মোহাম্মদের ডক্টর চলে যাচ্ছে, মানে ওনার ভিজিট দিতে দিতে ডক্টর চলে যাচ্ছে, তারপরেও তারা ভিজিটটা বিকাশে পাঠাইতে পারে নাই, মানে দাঁড়ানোই আমি। টেস্ট দিছে, দাঁড়ায় আছি, ওই বিকাশ দিবে ওনার পিয়ন, তারপরে আমার সেই টেস্টগুলো দিতে হবে। এই যে একটা হ্যাসেল, আমাকে বিকাশ করবে, তার পিয়নের সাথে আমার যোগাযোগ করতে হবে, ততক্ষণ আমার দাঁড়ায় থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে ধরেন আমাদের স্কুলের জুতা লাগবে, আমি যখন বলছি মোহাম্মদের জুতা ছিঁড়ে গেছে, জুতা 3 মাস আমার ওয়েট করতেছে শুধু একটা 1200 টাকার জুতার জন্য। এখন সে করে নাকি তার পিয়ন করে নাকি পিএস করে, এটা তো আমি জানতেছি না, কারণ তার সাথে তোমার কমিউনিকেশন নাই। ছিল তার দ্বিতীয় স্ত্রী যখন ছিল, তখন সে প্রতিদিন ফোনে কথা বলতো, বাচ্চার খবর টবর নিত, এবং মাঝে মাঝে বাচ্চাকে নিয়ে বেরও হইতো। দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পরে সে যখন তৃতীয় বিয়ে করলো দুবাইতে, তখন থেকে এই সমস্যা শুরু হলো। সে সম্পূর্ণ বাচ্চার খোঁজনা বন্ধ করে দিয়ে এই পিয়ন হায়দার আলী ওনার উপর ছেড়ে দিয়েছে। উনি অনেক থ্রেটমূলক ভয়েসও আমার কাছে আছে, আপনি পাতাল থেকে স্যারকে খুঁজে বের করেন, আমাদের ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কেন? এখন বাচ্চার বাবা ফোন ধরতেছে না, দিছে হায়দারের নাম্বার, আমি তো তার সাথে যোগাযোগ করবো, সেও যদি আমাকে হুমকি দুমকি মারে, এটা তো আসলে অ্যাকসেপ্টেবল না। আমি কীভাবে এটা গ্রহণ করবো যখন পিয়ন আমাকে বকাবাজি করতেছে বাচ্চার জন্য? জুতা কিনতে গেছি, ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো, বাচ্চার স্কুলের ড্রেস নষ্ট হয়ে গেছে, বাচ্চার স্কুলের ড্রেস লাগবে, সেটা আমি জানাচ্ছি, ইমিডিয়েটলি দরকার, আমার 6 মাস ওয়েট করতে হয়েছে। এগুলো আমার পেজে যারা ফলোয়ার আছে, তখন আমি লাইভ হইতাম, তখন আমি কান্নাকাটি করতাম, এরা আমার পেজের মানুষগুলো সাক্ষী আছেন, আমার অনেক ফলোয়ার আছেন, সাক্ষী আছেন এগুলোর, কারণ আমি অনেক সাফার করছি। আজকে যেমন আমি আপনাকে দেখাতে পারবো, আমার বাসা ভূমিকম্পের পর পুরো বাসা ফাটল নিছে। এই জিনিসটা আমি তাদেরকে মনে হয়, দেখেন ভূমিকম্প হয়েছে নভেম্বরে, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাস,
আমি জানিয়েই যাচ্ছি যে আমার বাসা থাকতে ভয় লাগে, আবার যে ভূমিকম্প কখনো আমি তো জানি না, কিন্তু পুরো বাসাটা ফাটল না, আমাকে একটু বাসাটা চেঞ্জ করে দাও। এখন তারা যদি থাকতো তারা 2 দিন পরেই চেঞ্জ করতো, আমি আর বাচ্চা আছে দেখে চেঞ্জ করতেছে না। মানে এই যে একটা মানসিক মানে অত্যাচার, এটা তো আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না, এটা তো আমি বুঝতেছি যে আমার প্রতিনিয়ত কষ্ট হচ্ছে। তখন আমি আপনাদের মতো সাংবাদিক ভাইদের সাহায্য নিলাম যে আপনারা ছাড়া আমার কিছু করার নাই, আমি আসতে চাই না এই মিডিয়াতে। আমি তাদেরকে এটাও বলেছি যে তোমরা করো, নাইলে আমার তো হয় আইনের সাহায্য নিতে হবে, নাইলে মিডিয়ার সাহায্য নিতে হবে। আইনের সাহায্য সবাই বলতেছে নিচ্ছেন না কেন, নেওয়াই তো ছিল, তুলে ফেলছে। এখন এর জন্য সাংবাদিক ভাইদের সাহায্য নিছি যে বাচ্চাটার জন্য আপনারা মামারা আছেন, অনেক খালারা আছেন, বাচ্চাটা অসহায়, আমি নিজেও অসহায়, আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, আমি কত দূর দৌড়াদৌড়ি করবো। একটা মেয়ে মানুষ ভাইয়া সকালে বাজার করি, বাচ্চাকে স্কুলে নিয়ে যাই, বাচ্চার স্কুলের ড্রেস কিনি, বাচ্চার স্কুলের জুতা কিনি, মানে এভরিথিং। এখন আমি তো একটা মানুষ, আমি তো সব করতে পারতেছি না। তারপরে জুম্মার নামাজ ড্রাইভারকে গতকালকে ড্রাইভারকে দিয়ে পাঠাইছি, ওনাকে নতুন রাখছি। আপনারা তো জানেন যে ড্রাইভারের মানে ক্রাইসিস ছিল, পরে আমি নিচতলা দিয়ে একটা ড্রাইভার রাখছি। তো এই যে বাচ্চার একটা ছোটোবেলা, আমি কি বাবার হাত ধরে ঘুরি নাই? বাবার হাতে আমার এখনও মনে আছে, আমার আব্বা অফিস থেকে আসার জন্য আমার জন্য প্রতিদিন 2টা আপেল নিয়ে আসতো, প্রতিদিন 2টা। সে একবার 1 কেজি কিনতে পারতো, ওই 2টা আনতো, যে ওই 2টা যে আমি খুশি হইতাম, ওইটা তার দেখতে ভালো লাগতো। কিন্তু মহামতো বাবার সে আদর থেকেও বঞ্চিত হয়ে গেল।